দর্শক স্বাগত প্রবাসী সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। এবারে পুরো খবর। ফেব্রুয়ারিতে বাংলাদেশে হবে উৎসবমুখর নির্বাচন। জাতিসংঘে দেয়া ভাষণে আবারও জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যে সরকারি ক্ষমতায় আসুক চলবে সংস্কার। উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচার ঠেকাতে কঠোর আইন প্রণয়নের প্রস্তাব দেন তিনি। জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে কাজ করে যাচ্ছে তার সরকার। এছাড়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণায় জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে মারুফা রহমানের রিপোর্ট। অবদানকে আমরা সাধুবাদ জানাই। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার প্রায় ৪০ মিনিটের ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিশ্ব নেতাদের তিনি মনে করিয়ে দেন, এখন আর কোনো সংকটই আঞ্চলিক নেই, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং কম বেশি প্রায় সব দেশের উপর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ফেলে। তোমার পৃথিবীতে কোনো একটি দেশ সংকটে পড়লে অথবা বিশ্বের কোনো এক প্রান্তে সংকট দেখা দিলে সমগ্র বিশ্বের নিরাপত্তায় ঝুঁকির মুখে পড়ে যায়। রোহিঙ্গা সংকট সমাধানে রোডম্যাপ করে এগোনোর আহ্বান জানান প্রফেসর ইউনূস। বলেন, এরই মধ্যে রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য সংস্থার অনুদান কমে আসতে শুরু করেছে, যা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আসা মানুষগুলোর জন্য খাদ্য সংকট তৈরি করবে। ৮ বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। তহবিল সংকটের কারণে আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ন্যূনতম জীবনমান বজায় রাখার আমাদের যৌথ প্রয়াসও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের জরুরি সহায়তা কার্যক্রমে মারাত্মক তহবিল ঘাটতির বিষয়ে ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে আমাদেরকে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তরুণদের নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, ডিজিটাল বিভাজন, এআই এর অপব্যবহার রোধ করে প্রযুক্তি খাতে তরুণদের আরো সামনে এগিয়ে নিতে হবে। আজকের তরুণরা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণে অনলাইন, অফলাইন ফোরাম, জরিপ এবং প্রচারণার মাধ্যমে তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে চায়। আরো বলেন, বহুপাক্ষিক আলোচনার মধ্য দিয়েই এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস সম্ভব, যে লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছে। মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়, শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে। ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। পাশাপাশি গাজায় গণহত্যা নিয়ে জাতিসংঘের অনুসন্ধানের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সমর্থন জানান তিনি। আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে সমবেতভাবেই যে কোনো অন্যায়কে পরাজিত করা যায়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে 13শ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জাতিসংঘকে জানিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের কাজের বিস্তারিত তুলে ধরেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের আজকের ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, জলবায়ু সংকট সহ রোহিঙ্গা সংকটের মতো বৈশ্বিক যে সংকটগুলো আছে সেগুলো সমাধান করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সাথে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গেও স্পষ্ট বক্তব্য রাখেন প্রফেসর ইউনূস। বলেন, আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে একটি উৎসব মুখর নির্বাচন। মারুফা রহমান, নিউজ 24, জাতিসংঘ, নিউ ইয়র্ক। জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য শুরু করতেই শত শত কূটনীতিক হল ত্যাগ করেন। বিশেষভাবে আরব, মুসলিম ও আফ্রিকান দেশের প্রতিনিধিরা এই ওয়াকআউটের অংশ ছিলেন। যদিও কিছু ইউরোপীয় দেশের প্রতিনিধিও একই প্রতিবাদ জানান। ২৬ সেপ্টেম্বর শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় রয়টার্স। অন্যদিকে নেতানিয়াহুর সমর্থকরা তালি দিয়ে এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে তাকে উৎসাহিত করার চেষ্টা করেন। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত দাবি করেন, এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত প্যালেস্টাইন মিশনের উদ্যোগে সংগঠিত হয়েছে। সৌদির বন্দরনগরী জেদ্দায় শুরু হয়েছে তৃতীয় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো। বাংলাদেশ সহ অংশগ্রহণ করেছে বিশ্বের ২৬টি দেশ। গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের সম্ভাবনাময় খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই এই আয়োজন। আর পোশাক খাতে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
বন্দরনগরী জেদ্দায় জমকালো আয়োজনে শুরু হয়েছে তৃতীয় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো। বাংলাদেশ সহ 26টি দেশ অংশ নিচ্ছে এবারে প্রদর্শনীতে। 4 দিনব্যাপী এক্সপো প্রতিদিনই দুপুর 12টা থেকে 10টা পর্যন্ত চলবে ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে। Asian market is really big now. We have access in Europe and America and most of the country in Europe and America, Canada also. So now Asian market is really big. This is the first day. Till today now it's okay. বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের সহযোগিতায় বাংলাদেশের 12টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাকওয়াত হোসেন। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি সব রকমের ক্যাপাসিটি আছে হাই এন্ডের প্রোডাক্ট তৈরি করার জন্য, আমাদের সেই সক্ষমতা রয়েছে। সুতরাং আমরা সৌদি ভাইদের মাধ্যমে সৌদিদের কাছে যে ব্যবসায়ীরা রয়েছেন এবং তাদেরকে এই মেসেজ কনভে করবেন যে বাংলাদেশ স্টল এখানে আছে। প্রধান অতিথি ছিলেন জেদ্দা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বোর্ড সদস্য মিশাইল আল ওই তাইবি। এছাড়া উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মুর্শিদা, কমার্শিয়াল কাউন্সিলর সাইদা নাহিদা হাবিব সহ কমিটির বিভিন্ন প্রতিনিধিগণ। এই মেলার মাধ্যমে আমাদের এখানে আমি যতদূর জেনেছি প্রায় 33 লাখ বাংলাদেশি এখানে আছে, যারা বিরাট বড় একটা অংশ আমাদের দেশের মানুষ এখানে আছে। যে থার্ড সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল এক্সপো আজকের এই অনুষ্ঠানে এখানে আমরা একত্রিত হতে পেরেছি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটা নিম গাছ রোপণ করে শুরু করেছিলেন, সেখানে আজকে আমরা 40 লক্ষ প্রবাসী যারা এই প্রোগ্রামটাকে সফল করার জন্য আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী যারা আছেন, ইনভেস্টর যারা আছেন, সৌদি যারা আছেন আমাদের কাউন্টার পার্ট এবং আমাদের যারা গণমাধ্যম কর্মী আছেন, ব্যাপক প্রচার করেছেন সৌদি আরবে এবং অন্যান্য স্থানে। বাংলাদেশের উদ্যোক্তারা বলছে এই প্রদর্শনীর মাধ্যমে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বাজারে দেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের সম্ভাবনা তুলে ধরা যাবে। ইতিমধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ সৌদি ক্রেতাদের আগ্রহ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বিদেশি বিনিয়োগ ও নতুন বাজার সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উৎসব মুখর হয়ে উঠেছিল ব্রিকলেন বাংলা টাউন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে এবং বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত 3 দিনের ব্রিকলেন ক্যারি ফেস্টিভ্যালের মূল আয়োজন শেষ হয় 21 সেপ্টেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, ক্যারি ফেস্টিভ্যাল তাদের ইতিহাস, স্বাদ এবং বৈচিত্র্যের প্রতীক। বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম শেফ ও রেস্টুরেন্ট মালিকদের বাংলাদেশি মশলা ব্যবহারের আহ্বান জানান। বর্ণাঢ্য শোভাযাত্রা, নাচ, গান ও ভিন্নধর্মী মেন্যুতে জমে ওঠে পুরো উৎসব। অর্থনৈতিক সম্ভাবনা ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনের গুরুত্বপূর্ণ মঞ্চে রূপ নেয় ব্রিকলেন ক্যারি ফেস্টিভ্যাল। সিলেট 3 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেককে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স বিএনপি। মনোনয়ন পেলে জনগণের উন্নয়নে কাজ করাই হবে তার মূল লক্ষ্য। বুধবার প্যারিসের ওবার ভিলিয়ে এলাকায় আয়োজিত এক মত বিনিময় সভায় এই দাবি জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ। প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. তাহের। বক্তারা বলেন, আগামী নির্বাচনে এম.এ. মালেককে মনোনয়ন দিলে তিনি দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের যুক্তরাজ্য শাখার উদ্যোগে সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এই সমাবেশ হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় এবং যুক্তরাজ্য শাখার সভাপতি নুরুল ইসলাম রাহাতের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন শাহ আকরামুজ্জামান, রবিউল ইসলাম, মাহমুদা আক্তার, মোশাররফ হোসেন সহ আরও অনেকে। সমাবেশের আগে হোয়াইটচ্যাপেল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে আলতাব আলী পার্কে এসে মিলিত হয়। এতে সংগঠনের সদস্যরা অংশ নেন। অনিয়ম কারচুপির অভিযোগ কলঙ্কিত করছে ডাকসু নির্বাচনকে, যা হতাশাজনক, কাম্য নয় কোনোভাবেই।
এসব মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। আর পরাজিত বিভিন্ন প্যানেলের ছাত্র নেতারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত প্রতিবেদনে প্রমাণ হয়েছে ভোট কারচুপির অভিযোগ সত্যি। যদিও জয়ীদের দাবি এসব কেবলই নতুন বিতর্ক সৃষ্টির অপচেষ্টা। বৃহস্পতিবার নিউজ 24 টেলিভিশনে নীলক্ষেতে ডাকসুর ব্যালট পেপার ছাপা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। আল মোহাইমিনুল খানের রিপোর্ট। নীলক্ষেত গাউসুল আজম মার্কেটে এই ব্যালট ছাপানোর সুযোগ নাই। না, কারণ ওই মেশিনটা ওখানে থাকবে না। হ্যাঁ, আমি ছাপাইছি, মাল তো আমার না, আমি হলো ছাপার টাকা পাইছি। ডাকসু নির্বাচন ঘিরে নানা অনিয়ম, অসঙ্গতি আর অভিযোগ পাল্টা অভিযোগের আগুনে ঘি ঢালে নিউজ 24 এর অনুসন্ধানী প্রতিবেদন, যেখানে তথ্য উপাত্ত আর সংশ্লিষ্টদের জবানিতে উঠে এসেছে নীলক্ষেতেই ছাপা হয়েছিল ডাকসু নির্বাচনের অনেক ব্যালট পেপার, যে কারণে বৃহস্পতিবার ডাকসুর ব্যালট সংক্রান্ত প্রতিবেদনটি ছিল টক অব দ্য কান্ট্রি। ছুটির দিন শুক্রবারেও ক্যাম্পাস জুড়ে তুমুল আলোচনা সমালোচনা ছিল শিক্ষার্থীদের মাঝে। ব্যালট নিয়ে অনিয়মের ঘটনাকে ভীষণ হতাশাজনক বলে মন্তব্য করেন সাধারণ শিক্ষার্থীরা। এটা আমাদের জন্য একই সাথে হতাশার, লজ্জার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ অপেশাদারিত্বের প্রমাণ কিন্তু এখানে রয়েছে। আমরা চাইবো যেন এটার একটা ক্লারিফিকেশন আমাদেরকে দেন এবং সবার মনের যেন কনফিউশনটা দূর হয়ে যায়। কেবল সাধারণ শিক্ষার্থীরাই নয়, তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ভোটে অংশ নেওয়া প্রার্থীরা। প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমোল্লার বসু বলেন, নির্বাচনে কারচুপির যে অভিযোগ তারা করেছেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তার সত্যতা মিলেছে। আর স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানো নিয়ে প্রথম থেকেই বারবার অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা খুবই দুঃখজনক। প্রশাসন যে কোনো প্রকার খতিয়ে দেখা ছাড়াই কিন্তু তারা এই পুরো অভিযোগটিকে অস্বীকার করেছিল। সেখান থেকে আমাদের কাছে মনে হয়েছে প্রশাসনের এক ধরনের একটা দায়সারা মানসিকতা শুরু থেকেই তারা দেখিয়ে আসছে নির্বাচনের পর থেকেই। এবং যখন আমরা এই অভিযোগটি একদম নিউজ রিপোর্ট সহ যে প্রমাণ হয়েছে, তখন কিন্তু প্রশাসন এই বিষয়টিতে এগ্রি করেছে যে হ্যাঁ, তাহলে এই বিষয়টা আমরা তদন্ত করে দেখছি। প্রচন্ড পরিমাণে প্রশ্নবিদ্ধ করে, যেই সব থেকে বড় যে নিদর্শনগুলো আমরা দেখতে পেয়েছি অনিয়মে, তার মধ্যে একটি হচ্ছে যে ব্যালট পেপার কেন অরক্ষিত অবস্থায় থাকবে, এবং নীলক্ষেতে তারা এটি ছাপিয়েছে। এটি তো একটি খুবই অদ্ভুত বিষয়ই। তার চেয়েও যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে তারা সম্পূর্ণ অস্বীকার করেছে। কারো কারো অভিযোগ, নির্বাচনের শুরু থেকেই প্রশাসনের আচরণ ছিল রহস্যজনক। সেই অস্বচ্ছতাগুলোকে যদি পরিষ্কার না করা হয়, জবাবদিহিতা বিশ্ববিদ্যালয় প্রশাসন না করেন, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি বা এই ডাকসুর প্রতি শিক্ষার্থীদের আস্থাহীনতা তৈরি হবে এবং নেতৃবৃন্দ যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতিও কিন্তু আস্থার জায়গায় একটা চির ধরবে। প্রশাসনের দিক থেকে যে বিষয়গুলো আমরা চেয়েছিলাম যে তারা এই বিষয়গুলো উপস্থাপন করুক, সেই বিষয়গুলো তো এখন পর্যন্ত উপস্থাপন করেনি। তো তার কি মনে হচ্ছে যে আলটিমেটলি আমরা যে চুরির এবং ইলেকশন যে ইঞ্জিনিয়ারিং এর যে কথা বলতেছি, সেটা আসলেই কিছু না কিছু হয়েছে এখানে। আগেই ভোট কারচুপি আর অনিয়মের 11টি অভিযোগ লিখিতভাবে জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। দাবি, গণমাধ্যমের প্রতিবেদনে সত্য উন্মোচিত হয়েছে। জাতীয় নির্বাচনের পূর্বে এটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণের পথে প্রথম ধাপ। সেই প্রথম ধাপ কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেল। সেখানে ব্যালট পেপার ছাপানো হলো ওই নীলক্ষেত গাউসুল আজম থেকে, যেটা অত্যন্ত কষ্টকর। প্রত্যেক নির্বাচনেরই এটি কিন্তু একটি সহজাত প্রক্রিয়া, একটি নিয়ম যে কেন ব্যালট বাতিল হলো এটা প্রকাশ করা, কতটি ব্যালট ব্যবহৃত হলো, কতটি ব্যালট সরবরাহ করা হয়েছিল, কোনো কিছুই প্রকাশ করেনি। এই জন্য আমাদের মনে হয়েছে যে এখানে একটি সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং এই নির্বাচন হয়েছে। তবে বিজয়ী নেতারা বলছেন, শিক্ষার্থীদের ভোট না পেয়ে কৃত্রিম বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে পরাজিত শক্তি। যে প্রমাণগুলো সামনে আসছে বা যে বিতর্কগুলো সামনে এসেছে ইতিমধ্যে আমরা দেখেছি, এর বিষয়ে আমাদের কথা হচ্ছে যে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের কাছে যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগের অবশ্যই তদন্ত করে সুষ্ঠুভাবে সেটার যে জবাব, সেই জবাব দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা অনুরোধ করব। কর্তৃপক্ষ বলছে, নীলক্ষেতে প্রিন্ট করালেই নির্বাচন বিতর্কিত হয় না। নীলক্ষেত কি নিষিদ্ধ পল্লী? এটা তো নিষিদ্ধ পল্লী না, তাই না? নীলক্ষেতের দুনিয়ার সবচেয়ে বেশি ছাপাখানা, তাই না? সেগুলো না বলে নীলক্ষেতে কেন ছাপাইলো, নীলক্ষেতে ছাপাইলো, এটা নিশ্চয়ই ওই যে আমরা তো শোকজ করছি। তো জি স্যার, যে ভেন্ডর তো আমাদেরকে বলে নাই। হ্যাঁ, আমরা একটা শোকজ করছি, তার কাছ থেকে একটা উত্তর অপেক্ষা করতেছি কেন নীলক্ষেতে আসতে হইলো তাকে। যদিও এরই মধ্যে প্রকৃত ঘটনা খতিয়ে দেখতে তদন্ত নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু নির্বাচনকে ঘিরে তৈরি বিতর্কের জল কত দূর গড়ায় তা এখন দেখার বিষয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নিয়ে কি তদন্ত করে, তার ফলাফল কি হয় এবং সেই ফলাফল নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন হয়, সেদিকে তাকিয়ে আছে সব মহল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।
নির্বাচনের জন্য মাঠে নামতে হবে কিনা এ বিষয়ে পূজার পর ভাববে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান। নির্বাচনটা সুব্রতদা সবসময় বলে, আমি তো কম বলি এই ব্যাপারে, কিন্তু আজকে তিনি কেন একটু এড়িয়ে গেলেন, ভালোই করছেন। কারণ সামনে দুর্গা পূজাটা, তো যারা ষড়যন্ত্রকারী তারা যেন এই পূজাটাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজে লাগাতে না পারে। এই কারণেই আমরা পূজাটাই সুন্দর মতো শেষ করি, পূজার পরে আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে। জামাতের পিআর পদ্ধতি ও এনসিপির প্রতীক নিয়ে জটিলতা সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। সুতরাং আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নির্বাচনী কার্যক্রমের যে প্রস্তুতি সেটি নিচ্ছে, এবং আমরা মনে করি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের উন্নতি না হলে ক্রিকেটাররা কখনই ধারাবাহিক হতে পারবে না বলে মত পাকিস্তানের লিজেন্ড ক্রিকেটার ওয়াসিম আকরামের। তবে টাইগারদের পেস ইউনিটের প্রশংসা তার কণ্ঠে। দুবাইয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। দুবাই থেকে শুভদেব রাতের রিপোর্ট। এশিয়া কাপের আর মাত্র একটি ম্যাচ বাকি, তারপরে নির্ধারণ হবে কার হাতে উঠবে শিরোপা। পাকিস্তানের লিজেন্ডারি বোলার ওয়াসিম আকরাম এগিয়ে রাখলেন ভারতকে। ভারত বেশ এগিয়ে, তাদের ওপেনাররা দুর্দান্ত ফর্মে রয়েছেন। অভিষেক আর গিল তারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, তবে টি-20তে আগে থেকে বলা কঠিন, যে কোনো কিছুই হতে পারে। উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। তাসকিন মুস্তাফিজদের বললেন ওয়ার্ল্ড ক্লাস বোলার, তবে লেগ স্পিনার রিশাদ হোসেনের বোলিং মনে ধরেছে আকরামের। পিএসএল এর সময় খুব কাছ থেকেই দেখার সুযোগ হয়েছিল তাকে। তাসকিন 2-3 বছর ধরে দারুণ বোলিং করছে। মুস্তাফিজও ওয়ার্ল্ড ক্লাস বোলার, তবে রিশাদের বোলিং দেখেছি পিএসএল এর সময়, সে ভালো বোলার। বাংলাদেশ বারবারই চাপের মধ্যে ভেঙে পড়ে, এর কারণও জানা পাকিস্তানের সাবেক এই পেসারের। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট আমি ফলো করি, সেখানে আরো উন্নতির জায়গা রয়েছে। ঘরোয়া আসরে উন্নতি না করলে এমনটি চলতেই থাকবে। বাংলাদেশের মানুষ তার পছন্দ করেন বাংলাদেশের খাবারও। সময় পেলে আবারও যেতে চান বাংলাদেশের মাটিতে। শুভদেব নাথ, নিউজ 24, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।